আজকে আমরা চলে এসেছি কিন্তু এসআইআর এর সেকেন্ড পার্টের একটা ভিডিও নিয়ে। আর আগের ভিডিওটাতে তোমরা অনেক রেসপন্স দিয়েছো, প্রায় 24 ঘন্টাতে আমাদের 11,500-এর কাছাকাছি ভিউজ কমপ্লিট হয়ে গেছে। তো এর জন্য অনেক অনেক থ্যাংক ইউ, দিলসে ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। আর সবথেকে বড় কথা, কমেন্টে এসে যে তোমরা বলছো যে এই ভিডিওটাতে তোমাদের অনেক হেল্প হচ্ছে, তার জন্য আমরা অনেক অনেক কৃতজ্ঞ। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হচ্ছে যে এসআইআর এর জন্য ডকুমেন্ট কী কী লাগবে, সেই ডকুমেন্টের লিস্টটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ডকুমেন্টটা কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে, কী কী ডকুমেন্ট তোমরা জমা করবে এসআইআর এর জন্য, আর এসআইআর এর জন্য কী কী থাকা জরুরি সেই ডকুমেন্টের টোটাল লিস্টটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবং পাশে আমি লাগিয়েও দেবো স্ক্রিনশট করে, যাতে তোমাদের সুবিধে হয়। এসআইআর এর জন্য যে ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন সেই ডকুমেন্টসগুলো হচ্ছে এইটা, যেটা তোমরা উপরে দেখতে পাচ্ছ। এই 11টা 12টা ডকুমেন্টের মধ্যে তোমাদেরকে যে কোনো একটা বা দুটো ডকুমেন্ট দিতে হবে। আর এসআইআর এর ডকুমেন্টেশনের জন্য কিন্তু আধার কার্ড, শুধুমাত্র আধার কার্ড কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। আধার কার্ড পরিচয়পত্র হিসাবে তোমরা দিতে পারো, অ্যাড্রেস প্রুফ হিসাবেও দিতে পারো, বাট তার সাথে এই বাকি যে 11টা ডকুমেন্ট রয়েছে লিস্টে, সেই 11টা ডকুমেন্টের যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু তোমাকে সাবমিট করতে হবে এসআইআর এর ফর্মের সাথে। তো প্রথমে এই পয়েন্টে বলছে এনি আইডেন্টিটি কার্ড, পেনশনস পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়ি অর পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট অর পিএসইউ। মানে তোমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টে চাকরি করছো যারা, তাদের তো কোনো অসুবিধাই নেই। তাদের আইডি কার্ড বা তোমার পেনশনের যে স্লিপ, পেনশনের যে পেমেন্ট অর্ডার ইস্যু হয় প্রত্যেক মাসে, হ্যাঁ, পেমেন্টের যে রিসিপ্টটা ইস্যু হয়, সেই রিসিপ্টটাও কিন্তু অ্যাকসেপ্টেবল এসআইআর এর ডকুমেন্টেশন হিসেবে, কারণ ওখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকে, তোমার অ্যাড্রেস বগেরা অ্যান্ড অল দ্যাট সব থাকে। আইদার আইডেন্টিটি কার্ড দিতে পারো, যারা সার্ভিসে আছো তাদের জন্য আর পে স্লিপ দেওয়ার বা পে অর্ডার দেওয়ার দরকার পড়ে না। আর যারা সার্ভিসে নেই তারা কিন্তু পেনশন যে স্লিপটা সেটা দিতে পারো বা দিতে পারেন, বা আইডি কার্ডও দিতে পারেন। নাম্বার 1 হচ্ছে এটা, যারা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা পিএসসির আন্ডারে চাকরি করেন তাদের জন্য। সেকেন্ড যে ডকুমেন্টটা তোমার দিতে পারো তোমরা, এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট, লোকাল অথরিটিস, ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ প্রায়ার টু 1/7/1987। আমরা সবাই জানি যে পাসপোর্ট করার জন্য আমাদের কিন্তু 1987-এর যে কোনো একটা ডকুমেন্টেশন দরকার পড়ে, 1987 সালের 1/7 পরের বা 1/7 আগে। তো সেটাই কিন্তু এখানে বলা রয়েছে, যে কোনো আইডেন্টিটি কার্ড হোক বা যে কোনো সার্টিফিকেট হোক, এলআইসি সার্টিফিকেট হতে পারে, জীবন বিমা সার্টিফিকেট হতে পারে, যে কোনো কিছু ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া, মানে সেটা ভারতের হতে হবে, সেটা গভর্নমেন্ট ইস্যু করুক, লোকাল কোনো অথরিটি ইস্যু করুক, ব্যাঙ্ক ইস্যু করুক, পোস্ট অফিস ইস্যু করুক, যে কেউ ইস্যু করুক না কেন, সেই ডকুমেন্টটা যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা কিন্তু এসআইআর এর জন্য উপযুক্ত এবং ওই ডকুমেন্টটা কিন্তু তোমরা আধার কার্ডের সাথে জমা করতে পারো। 3 নম্বর পয়েন্টে এসছে হচ্ছে তোমার বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। জন্মানোর সময় যাদের সার্টিফিকেট আছে, বার্থ সার্টিফিকেট আছে, এটা তো আর ভেঙে বলার কিছু নেই। বার্থ সার্টিফিকেট যদি তোমার কাছে থাকে তুমি সেটা আধার কার্ডের সাথে সাবমিট করতে পারো অ্যাজ এ এসআইআর এর ডকুমেন্টেশন প্রুফ। 4th হচ্ছে পাসপোর্ট, যে কোনো ইন্ডিয়ান পাসপোর্ট, সেটা অফিসিয়াল পাসপোর্ট হতে পারে, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হতে পারে তোমার, বা রেগুলার পাসপোর্ট হতে পারে। আমরা সবাই জানি পাসপোর্ট কিন্তু 3 রকমের, যারা জানো না তাদের জন্য একটা পাসপোর্টের একটা ইনফরমেটিভ ভিডিও হয়ে যাবে। ইন্ডিয়াতে 3 ধরনের পাসপোর্ট চলে, একটা ব্লু, একটা মেরুন আর একটা হোয়াইট। ব্লু পাসপোর্ট হচ্ছে যেটা সবার কাছে আমাদের আছে, ডার্ক ব্লু কালার, সবার জন্য, যারা নর্মাল সিটিজেন তাদের জন্য। একটা মেরুন কালারের পাসপোর্ট আছে যেটা হচ্ছে কিন্তু ডিপ্লোম্যাটস পাসপোর্ট। হোয়াইটটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। তো সেই পাসপোর্ট যদি তোমার কাছে থাকে সেটাও কিন্তু তুমি অ্যাজ এ এসআইআর এর ডকুমেন্টেশন হিসাবে দিতে পারো। তখন তোমাকে আধার কার্ড দেওয়ার দরকার পড়বে না, কারণ পাসপোর্টেই কিন্তু তোমার সমস্ত ডিটেলস মেনশন থাকে। ম্যাট্রিকুলেশন এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটিস। যেহেতু 87 বা 90s সময়কার মানে তখনকার সময়কার কথাবার্তা বলা হচ্ছে, এবং লাস্ট আমাদের এসআইআর হয়েছিল বাংলাতে 2002 সালে। তো তখনকার সময় কিন্তু ম্যাট্রিকুলেশন ছিল, মাধ্যমিক ছিল না। তো সেই ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেট দিতে পারো, বা যে কোনো এডুকেশনাল সার্টিফিকেট কিন্তু তোমরা দিতে পারো যেটা তোমার বোর্ড থেকে ইস্যু হয়েছে বা ইউনিভার্সিটি থেকে ইস্যু হয়েছে, সেটাও কিন্তু অ্যাকসেপ্টেবল। আচ্ছা, পরের হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট স্টেট অথরিটি। কলকাতায় বিলং করো বা পৌরসভা অঞ্চল থেকে দেখছো, বা তোমার পঞ্চায়েত এরিয়া থেকে দেখছো, তোমাদের ওখানকার লোকাল অথরিটি তোমাকে যদি একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলে একটা জিনিস হয়, যেটা তোমার কাউন্সিলর তোমাকে দেয়, দেন তোমাকে সেটা আবার মানে তোমার যে কোনো মিউনিসিপ্যালিটি থেকে গিয়ে তোমাকে অ্যাটেস্টেড কপি একটা বের করে নিতে হয়, যেটা তোমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও তোমার কাছে যদি থাকে, সেটাও কিন্তু এসআইআর এর নথিতে তোমরা জমা করতে পারো আধার কার্ডের সাথে। 8 নম্বর পয়েন্টে বলছে ফরেস্ট রাইট সার্টিফিকেট। ফরেস্ট রাইট সার্টিফিকেট হচ্ছে তোমার যারা বন্য এরিয়াতে থাকে, তোমার ফরেস্ট এরিয়া যেখানে থাকে, সেই তারা একটা কিন্তু বন দপ্তর থেকে একটা সার্টিফিকেট ইস্যু করে যে তুমি ট্রাইবাল গ্রুপ থেকে বিলং করো বা এই টাইপের কিছু আর কি। আমি কাস্টিজমটাকে হাইলাইট করছি না। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে সেই সার্টিফিকেট যদি তোমার কাছে থাকে, সেই সার্টিফিকেটটাও কিন্তু এসআইআর এর ডকুমেন্টেশনে অ্যাকসেপ্টেবল।
তারপরে হচ্ছে তোমার ওবিসি, এসসি, এসটি অর এনি কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। তোমাকে যদি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কোনো কাস্ট সার্টিফিকেট তোমার কাছে থাকে, তোমরা ওবিসি, এসসি, এসটি বা জেনারেল কাস্ট থেকে বিলং করো, যে কোনো কাস্ট থেকে তোমরা বিলং করো, তোমার কাছে যদি কাস্ট সার্টিফিকেটটা থাকে তাহলে সেটাও কিন্তু এসআইআর এর ডকুমেন্টেশনে অ্যাপ্লিকেবল। নেক্সট হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন ওয়ের এভার ইট এক্সিস্ট। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স হচ্ছে তোমার এনআরসির একটা সার্টিফিকেট হয়। তো সেই সার্টিফিকেট যদি তোমার কাছে থাকে তাহলে তুমি সেটা সাবমিট করতে পারো। বাংলাতে কিন্তু এনআরসি বাগেরা হয়নি, তো সুতরাং এইটা আমাদের কাছে থাকাটা ম্যান্ডেটারি নয় এবং আশা করি কারোর কাছে নেইও হয়তো। 10 নম্বরে বলছে ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট অর লোকাল অথরিটিস। ফ্যামিলি ট্রি এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। 2002 সালে ধরো তোমার বাবা মায়ের নাম তোমার এসআইআরের 2002 লিস্টে আছে, ভোটার লিস্টে আছে, তাহলে তুমি কিন্তু সেই ফ্যামিলি ট্রিটা থেকেও তুমি ম্যাপিং করিয়ে তুমি ফর্ম ফিল আপ করে সেটাও কিন্তু অ্যাজ আ ডকুমেন্ট তুমি সাবমিট করতে পারো। সেটাও কিন্তু এসআইআরের জন্য অ্যাপ্লিকেবল। ফ্যামিলি ট্রি যেটা, সেটাও কিন্তু তোমার এসআইআরের ডকুমেন্টেশনে সাবমিট করা যাবে উইথ আর তোমার আধার কার্ড, প্যান কার্ড। এই ফ্যামিলি ট্রি সম্পর্কে যদি তোমরা একটা ডিটেলে ভিডিও দেখতে চাও তাহলে আমাদেরকে কমেন্টে জানিও, রেশমির পেজ থেকে সেই ভিডিওটাও আসবে। এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, তোমার বাড়ির দলিল বা তোমার জায়গার দলিল, জমির দলিল, সেসব যদি তোমার কাছে থাকে তাহলে সেটাও কিন্তু তোমার এসআইআরের ডকুমেন্টেশনে তুমি সাবমিট করতে পারবে। ফর আধার কমিশনস ডাইরেকশনস ইস্যুড ভাইড লেটার নাম্বার 23/2025 ERS ভলিউম 2 ডেটেড 9/9/2025 শ্যাল অ্যাপ্লাই। মানে হচ্ছে আধারের ক্ষেত্রে আধারের সাথে আরেকটা ডকুমেন্টেশন সাবমিট করতে হবে, সেটাই কিন্তু এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে লেটারটা বলা হয়েছে সেই লেটারে কিন্তু ওই তোমার জিনিসটাই বলা আছে, মানে ওই লেটারে কিন্তু এটাই মেনশন আছে যে আধারের সাথে আরেকটা ডকুমেন্টেশন তুমি ইস্যু দিতে পারো, এই 11টা ডকুমেন্ট তুমি দিতে পারো যে কোনো একটা 11টার মধ্যে, তাহলে তোমার জিনিসটা কিন্তু এসআইআর ক্ষেত্রে সেটা অ্যাকসেপ্টেবল। মানে আধার কার্ডও এসআইআরে অ্যাকসেপ্টেবল, কিন্তু শুধু আধার কার্ড দিলে হবে না, আধার কার্ডের সাথে যে কোনো একটা সার্টিফিকেট দিতে তোমাদের হবে। তো ভিডিওটা ইনফরমেটিভ লাগলে ভিডিওটাকে প্লিজ সবার সাথে শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো, অ্যান্ড আমাদের রেশমির যে পেজটা রেশমি চক্রবর্তী সেই পেজটাকে ফলো করো। আর যদি এটার মধ্যেও কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট বক্সে, ডকুমেন্টেশন নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে ডকুমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা তার উপরও ডেডিকেটেড ভিডিও আমরা তোমাদেরকে দিয়ে দেবো। তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য স্টেডিয়াম ভালো থাকো, সুস্থ থাকো, বাই।